সবাইকে শুভ সকাল। মার্টিন লুথার কলেজ কর্তৃক আয়োজিত ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা বিষয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই সুস্থ এবং ভালো আছো। ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা বিষয়ের দ্বিতীয় পত্রে আজকে আমরা লেকচার 6-এ পড়ব ব্যবস্থাপনার নীতিমালা। তাহলে ব্যবস্থাপনার 14টি নীতিমালা, হেনরি ফেল প্রদত্ত যে 14টি নীতিমালা রয়েছে, সেই 14টি নীতিমালার প্রথম 5টি আমরা পড়েছি। এখন 6, 7, 8, 9 এবং 10 মানে এই বাকি 5টি আমরা পড়ব। তাহলে আজকে লেকচার 6-এ এসে আমরা যেই 5টি পড়ব সেগুলো আমরা একটু দেখে নিই। 6 নাম্বার হচ্ছে মানে আগে 5টি পড়েছিলাম লেকচার 5-এ, তাহলে আমরা লেকচার 6-এ এসে 6 থেকে শুরু করব। এই জন্য আমি বলছিলাম 6। মানে আজকে যেটা প্রথম সেটা হচ্ছে সাধারণ স্বার্থে নিজস্ব স্বার্থ ত্যাগের নীতি। সাধারণ স্বার্থে নিজস্ব স্বার্থ ত্যাগের নীতি। 2 নাম্বার হচ্ছে জোড়াময় শিকলের নীতি। জোড়াময় শিকলের নীতি। 8 নাম্বার হচ্ছে নিয়মানুবর্তিতার নীতি। 8 নাম্বার হচ্ছে কি নিয়মানুবর্তিতার নীতি। 9 নাম্বার হচ্ছে শৃঙ্খলা। 9 হচ্ছে শৃঙ্খলা। এবং আজকে সর্বশেষ 10 নাম্বার আমরা বলবো পারিশ্রমিক। 10 নাম্বার হচ্ছে কি পারিশ্রমিক। তাহলে 6 হচ্ছে 7, 8, 9 এবং 10। তাহলে এই যে 5টি আজকে আমরা পড়বো। তোমরা সবাই মনোযোগ সহকারে বিষয়গুলো লক্ষ্য করবে এবং পয়েন্টসগুলো তোমরা লিখে নিবে, তাহলে পড়তে সুবিধা হবে। তাহলে 6 নাম্বারে আমরা আসি, সাধারণ স্বার্থে নিজস্ব স্বার্থ ত্যাগের নীতি। সাধারণ স্বার্থে নিজস্ব স্বার্থ ত্যাগের নীতি। ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে প্রাতিষ্ঠানিক বা সাধারণ স্বার্থকে অগ্রাধিকার প্রদানের নীতিকেই ব্যবস্থাপনায় সাধারণ স্বার্থে নিজস্ব স্বার্থ ত্যাগের নীতি বলে। তাহলে 6 নম্বর সাধারণ স্বার্থে নিজস্ব স্বার্থ ত্যাগের নীতি আমরা আরেকবার দেখি। ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে মানে ব্যক্তি তার সর্বোচ্চ স্তরে স্থান দিবে প্রাতিষ্ঠানিক যে স্বার্থ সেটাকে। সেই ক্ষেত্রে সে তার ব্যক্তিগত যদি স্বার্থ কোনো থাকে সেটাকে বিবেচনায় না নিয়ে প্রাতিষ্ঠানিক স্বার্থকে বিবেচনায় আনবে। একটা ব্যবসায়ে কর্মরত প্রতিটা ব্যক্তি, বিভাগ, উপবিভাগ যদি প্রাতিষ্ঠানিক স্বার্থকে বড় করে দেখে, তবে সেক্ষেত্রে দলীয় চেতনা বৃদ্ধি পায় এবং প্রাতিষ্ঠানিক স্বার্থে তারা ছোটখাটো বিভেদ এড়িয়ে চলে। তাহলে দেখা যাচ্ছে কি প্রাতিষ্ঠানিক লক্ষ্যকে যদি বড় করে দেখা হয়, তাহলে সেই ক্ষেত্রে ব্যক্তি স্বার্থ সেখানে কাজ করে না এবং প্রতিষ্ঠান ভালো মতো এগিয়ে চলে এবং প্রতিষ্ঠানের সবার মধ্যে একটা শৃঙ্খলা তৈরি হয়, চেতনা তৈরি হয় এবং দলীয়ভাবে সাফল্য অর্জনের দিকে সবাই অগ্রসর হয়। এতে প্রতিষ্ঠানের অধিক মুনাফা অর্জন করতে পারে। এতে জনশক্তির বেতন ও সুযোগ সুবিধাও বাড়ে। এর ফলে কি হবে? প্রতিষ্ঠানের মুনাফা মানে প্রতিষ্ঠান তার লক্ষ্যস্থলে পৌঁছাতে সক্ষম হবে এবং প্রতিষ্ঠান লাভবান হবে। এতে জনশক্তির বেতন ও সুযোগ সুবিধাও বাড়ে। অন্যদিকে যদি কর্মরত প্রত্যেকেই নিজের স্বার্থকে বড় করে দেখে, তবে প্রাতিষ্ঠানিক বা সাধারণ স্বার্থ ক্ষতিগ্রস্ত হয় এবং এক পর্যায়ে প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ায় সবাই ক্ষতিগ্রস্ত হয়। তাহলে এই বিষয়টা কি দেখা যাচ্ছে যে সাধারণ স্বার্থে নিজস্ব স্বার্থ ত্যাগ, এই যে সাধারণ স্বার্থে নিজস্ব স্বার্থ ত্যাগের নীতি, এক কথায় আমরা বলতে পারি যে প্রতিষ্ঠান যে উদ্দেশ্য নিয়ে পরিচালিত হচ্ছে সেই উদ্দেশ্য বাস্তবায়নের জন্য প্রতিষ্ঠানের জন্য এগিয়ে যেতে হবে এবং প্রতিষ্ঠানের জন্য কাজ করতে হবে। এক্ষেত্রে যদি নিজস্ব কোনো স্বার্থ থাকে সেটাকে বিবেচনায় না নিয়ে এসে প্রতিষ্ঠানের স্বার্থকে বড় করে দেখতে হবে। আর প্রতিষ্ঠানের স্বার্থ যদি রক্ষা হয় তাহলে প্রতিষ্ঠান মুনাফা অর্জন করবে এবং মুনাফা অর্জনের ফলে প্রতিষ্ঠান সামনের দিকে এগিয়ে যাবে এবং
দলীয় চেতনা সৃষ্টি হবে, দলীয় যে সংঘবদ্ধতা মানে দলীয় যে একটা শক্তি সেটা আরও বেশি মজবুত হবে। তাহলে আমরা বলতে পারি ব্যবস্থাপনায় হ্যানরি ফেল প্রদত্ত যে একটি নীতি সাধারণ স্বার্থের ব্যক্তি স্বার্থ থেকে, সেখানে বলা হচ্ছে প্রতিষ্ঠানের স্বার্থকে বড় করে দেখে নিজস্ব স্বার্থকে ত্যাগ করতে হবে। তাহলে আমরা শিখে নিলাম 6 সাধারণ স্বার্থে নিজস্ব স্বার্থ ত্যাগের নীতি। এরপর 6 পরে আমরা 7 নম্বরে আসি। 7 নম্বরে আমরা দেখতে পাচ্ছি জোড়াময় শিকলের নীতি। 7 নম্বর হচ্ছে কি জোড়াময় শিকলের নীতি। তাহলে জোড়াময় শিকলের নীতিটা কি আমরা পড়ি একটু। প্রতিষ্ঠানের উপর থেকে শুরু করে একেবারে নিচের স্তর পর্যন্ত, প্রতিষ্ঠানের উপর থেকে শুরু করে একেবারে নিচের স্তর পর্যন্ত সাংগঠনিক নিয়মে প্রতিটা ব্যক্তি, বিভাগ ও উপবিভাগকে একে অন্যের সাথে যুক্ত করে দেওয়ার বা একই শিকলের অধীনে সবাইকে আবদ্ধ করার নীতিকেই ব্যবস্থাপনায় জোড়াময় শিকলের নীতি বলে। তাহলে ব্যবস্থাপনায় জোড়াময় শিকলের নীতি বলতে বোঝাচ্ছে কি উপর থেকে শুরু করে একেবারে প্রতিষ্ঠানের উচ্চ স্তরে যিনি থাকবেন সেখান থেকে মধ্য স্তর এবং নিম্ন স্তর একে অপরের সাথে যে সংঘবদ্ধতা বা ধারাবাহিক যে একটা নিচের দিকে আবর্তিত হওয়া, সেটাকে এখানে বলা হচ্ছে জোড়াময় শিকলের নীতি। তাহলে প্রতিষ্ঠানে সবাইকে একই শিকলের মধ্যে তাহলে প্রতিষ্ঠানে সবাইকে একই শিকলের মধ্যে আবদ্ধ করে রাখার যে নীতি সেটাকে বলা হয় জোড়াময় শিকলের নীতি। তাহলে এতে শিকলের উপর থেকে নিচ পর্যন্ত পারস্পরিক আবদ্ধতা, কর্তৃত্বের প্রবাহ ও যোগাযোগের পথ নির্দেশ করে। তাহলে উপরে যিনি থাকবেন তিনি মধ্যস্তরের ব্যক্তিকে বা মধ্যস্তরের বিভাগকে নিয়ন্ত্রণ করবেন। তারপর তৃতীয় স্তরে এসে মানে সর্বশেষ স্তরে এসে একেবারেই এটা মধ্য স্তরে যিনি থাকবেন তিনি নিয়ন্ত্রণ করবেন। তাহলে উচ্চ স্তর, মধ্য স্তর এবং নিম্ন স্তর, এই যে স্তর তিনটি রয়েছে এই তিনটি উপর থেকে নিচে একটি ধারাবাহিক প্রক্রিয়ার মাধ্যমে নিয়ন্ত্রিত হবে, আর এটাকেই বলা হচ্ছে জোড়াময় শিকলের নীতি। মোট কথা প্রতিষ্ঠানের প্রত্যেকটা বিভাগকে ধারাবাহিকভাবে উপর থেকে মধ্য থেকে নিম্নে সংঘবদ্ধভাবে এবং সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে আবদ্ধ হওয়ার যে নীতি সেটাকে বলা হচ্ছে জোড়াময় শিকলের নীতি। ফলে সংঘবদ্ধতা জোরদার হয়, প্রতিষ্ঠানের যে কোনো পর্যায়ে সমস্যা দেখা দিলে তা ঊর্ধ্বতন সহজেই জানতে পারে এবং দ্রুত তার সমাধান সম্ভব হয়ে থাকে। উল্লেখ্য কোনো ব্যক্তি দল ছাড়া হয়ে গেলে বা দলের বাইরে থাকলে তার জন্য যেমনি সমূহ ক্ষতি বয়ে আনতে পারে তেমনি দলের জন্য সমূহ ক্ষতি বয়ে আনতে পারে। তাহলে দেখা যাচ্ছে যেহেতু ধারাবাহিকভাবে একে অপরের সাথে মিলবন্ধন বা একজন আরেকজনকে নিয়ন্ত্রণ করে থাকে বা নিচে থেকে উপরের দিকে জবাবদিহিতা তৈরি হয়, সেক্ষেত্রে কি হবে কেউ যদি দলের বাহিরে চলে যায় তাহলে সে ক্ষতিগ্রস্ত হবে এবং প্রতিষ্ঠান তাকে সহজেই চিহ্নিত করতে পারবে। একটা প্রতিষ্ঠানে কোনো ব্যক্তি, বিভাগ বা উপবিভাগ যদি এই শিকলের বাইরে থাকে তবে তাকে বা তাদের কাজে লাগানো বা নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না। ফলে ওই ব্যক্তি বা বিভাগ স্বেচ্ছাচারী হয় এবং প্রতিষ্ঠানের জন্য তা মন্দ উদাহরণ হয়ে দাঁড়ায়। তাহলে দেখা যাচ্ছে যে যেহেতু জোড়াময় শিকলের কথা বলা হচ্ছে, জোড়াময় শিকল বহির্ভূত কোনো ব্যক্তি বা বিভাগ যদি থাকে তাহলে সে প্রতিষ্ঠানের জন্য অমঙ্গল বয়ে আনে এবং প্রতিষ্ঠান থেকে সে বিচ্ছিন্ন হয়ে যায়। এর ফলে সে ব্যক্তি বা বিভাগ ক্ষতিগ্রস্ত হয় এবং প্রতিষ্ঠান থেকে সে দূরে সরে চলে যায় এবং এটা প্রতিষ্ঠানের জন্য একটা খারাপ উদাহরণ হয়ে দাঁড়ায়। তাহলে জোড়াময় শিকল বলতে বোঝাচ্ছে প্রতিষ্ঠানে যারা থাকবে সবাই একে অপরের সাথে আবদ্ধ অবস্থায় থাকবে, মানে মিলবন্ধন থাকবে, কে কি করছে না করছে, কে কাকে নিয়ন্ত্রণ করছে, কে কার কাছে জবাবদিহি করবে, এই বিষয়গুলো সুস্পষ্ট থাকবে। এর ফলে কি হবে প্রতিষ্ঠানের কাজের ধারাবাহিকতা থাকবে এবং প্রতিষ্ঠানে কেউ স্বেচ্ছাচারী হতে পারবে না। আর যদি এর ব্যতিক্রম হয় তাহলে স্বেচ্ছাচারী হবে বা স্বৈরাচারীও হওয়ার সম্ভাবনা রয়েছে এবং প্রতিষ্ঠানের মধ্যে নানা ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হবে। তাহলে 7 নাম্বার জোড়াময় শিকলের নীতি। জোড়াময় শিকলের নীতি আমরা আরেকবার দেখে নিই। প্রতিষ্ঠানের উপর থেকে শুরু করে একেবারে
নিচের স্তর পর্যন্ত, প্রতিষ্ঠানের উপর থেকে শুরু করে একেবারে নিচের স্তর পর্যন্ত। উপর থেকে বলতে বোঝাচ্ছে যেখানে প্রশাসনিক পর্যায়ের ব্যক্তিরা থাকেন, এবং নিম্ন পর্যায়ে বা নিচু স্তরের বলতে এখানে বোঝানো হচ্ছে শ্রমিক বা সুপারভাইজার বা দেখা যাচ্ছে মাঠ পর্যায়ে যারা সরাসরি কাজ বাস্তবায়ন করে তাদেরকে। তাহলে প্রতিষ্ঠানের উপর থেকে শুরু করে একেবারে নিচের স্তর পর্যন্ত সাংগঠনিক নিয়মে প্রত্যেকটা ব্যক্তি, বিভাগ বা উপবিভাগ একে অন্যের সাথে যুক্ত করে দেওয়ার বা একই শিকলে আবদ্ধ করার নীতিকেই ব্যবস্থাপনায় জোড়াময় শিকলের নীতি বলে। তাহলে প্রতিষ্ঠানের উপর থেকে একেবারে নিচু স্তরে যারা অবস্থান করবে তাদের সকলকে একই শিকলে আবদ্ধ করে যে ব্যক্তি, বিভাগ বা উপবিভাগকে একে অপরের সাথে জবাবদিহিতা বা নিয়ন্ত্রণ নিশ্চিত করা হয়, সেটাকেই বলা হয় জোড়াময় শিকলের নীতি। আশা করি সবাই বুঝতে পেরেছ। এরপর আমরা আসি জোড়াময় শিকলের নীতির পরে 8 নম্বর নিয়মানুবর্তিতা। তাহলে নিয়মানুবর্তিতা এটা নিয়ম কানুন বা এই বিষয়গুলো সম্পর্কে আমরা ছোটবেলা ক্লাস 9-10-এ অন্ততপক্ষে নবম দশম শ্রেণীতে আমরা রচনা কম বেশি পড়েছি। তাহলে নিয়মানুবর্তিতার নীতি আমরা হ্যান্ডিফেল প্রদত্ত 14টি নীতির মধ্যে একটি গুরুত্বপূর্ণ নীতি। নিয়মানুবর্তিতার নীতিটা আমরা একবার দেখে নিই। প্রতিষ্ঠানের জন্য উত্তম নিয়ম নীতি নির্ধারণ এবং তা মেনে চলার নীতিকেই ব্যবস্থাপনায় নিয়মানুবর্তিতার নীতি বলে। তাহলে প্রতিষ্ঠানের জন্য উত্তম নিয়ম নীতি নির্ধারণ এবং তা মেনে চলার নীতিকেই ব্যবস্থাপনায় নিয়মানুবর্তিতার নীতি বলে। প্রতিষ্ঠানে যথোপযুক্ত নিয়ম নীতি না থাকলে এবং তার সংশ্লিষ্ট সবাই মান্য না করলে প্রতিষ্ঠান কখনোই ভালো চলতে পারে না। প্রতিষ্ঠানের জন্য উত্তম নিয়ম নীতি নির্ধারণ। তাহলে প্রতিষ্ঠানের জন্য কি করতে হবে? উত্তম নিয়ম নীতি নির্ধারণ করতে হবে এবং তা মেনে চলার নীতিকে ব্যবস্থাপনায় নিয়মানুবর্তিতার নীতি বলে। প্রতিষ্ঠানে যে নিয়ম থাকবে সেই নিয়মটা অবশ্যই ভালো হতে হবে এবং সবার জন্য গ্রহণযোগ্য এবং সবার জন্য মঙ্গলজনক হয়, এরকম নিয়ম নীতি নেওয়া উচিত। এবং যথোপযুক্ত যদি নিয়ম না থাকে তাহলে যে কোনো প্রতিষ্ঠানই ক্ষতির সম্মুখীন হবে, কারণ যে যার মতো চলবে, যে যার মতো কাজ করবে, যে যার মতো প্রতিষ্ঠানের সিদ্ধান্ত নিবে, এর ফলে প্রতিষ্ঠান ধ্বংস হয়ে যাবে এবং প্রতিষ্ঠানের আস্তে আস্তে যারা প্রতিষ্ঠানে কর্মরত রয়েছে তারা প্রতিষ্ঠান থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে। আচ্ছা, বেসরকারি বড় কর্পোরেট প্রতিষ্ঠানসমূহে সুষ্ঠু নিয়ম নীতি প্রণয়ন এবং তা মান্য করার বিষয়ে খুবই জোর দেওয়া হয়, ফলে সেখানে কার্য পরিবেশ ও কার্যমান উন্নত হয়ে থাকে। হেনরি ফেল এক্ষেত্রে মনে করেছেন যে ঊর্ধ্বতনগণ যদি নিয়মের প্রতি শ্রদ্ধাশীল থাকেন তবে প্রতিষ্ঠানের নিয়মানুবর্তিতার নীতি অনুসরণ সহজ হয়। তাহলে শেষের লাইনটা দেখি। হেনরি ফেল এক্ষেত্রে হেনরি ফেল কি মনে করেছেন? যে ঊর্ধ্বতন যদি নিয়মের প্রতি শ্রদ্ধাশীল থাকেন তবে প্রতিষ্ঠানের নিয়মানুবর্তিতার নীতি অনুসরণ সহজ হয়। তাহলে হেনরি ফেলের কথা, এখানে শেষের কথাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখানে তিনি বলেছেন যে প্রতিষ্ঠানের যিনি ঊর্ধ্বতন, তাহলে আমরা জানি একটি যে কোনো ব্যবস্থাপনার ক্ষেত্রে 3টি স্তর থাকে, উচ্চ স্তর, মধ্য স্তর এবং নিম্ন স্তর। তাহলে উচ্চ স্তরে যিনি অবস্থান করেন তিনি কিন্তু বাকি যে 2টি স্তর রয়েছে তাদেরকে ধারাবাহিকভাবে নিয়ন্ত্রণ করে থাকেন। তাহলে এই ক্ষেত্রে ঊর্ধ্বতন যদি নিয়ম বহির্ভূত কাজ করেন তাহলে মধ্যস্তরে যিনি থাকবেন তিনি কিন্তু নিয়ম বহির্ভূত কাজের প্রতি আগ্রহী হবেন এবং কাজে ফাঁকি দেওয়ার তার একটা সম্ভাবনা থাকবে। এর জন্য অবশ্যই কি করতে হবে? নিয়ম বহির্ভূত যাতে কাজ না হয় সেদিকে ঊর্ধ্বতনকে অবশ্যই সবার আগে দৃষ্টি রাখতে হবে। তিনি যদি সঠিক সময়ে ব্যবসা প্রতিষ্ঠানে আসেন বা প্রতিষ্ঠানে যে নিয়মগুলো রয়েছেন সেগুলো তিনি মেনে চলেন এবং অন্যদেরকে সেগুলো মেনে চলার নির্দেশ দেন, তাহলে অন্য যাদেরকে নির্দেশ দেওয়া হচ্ছে তারা অবশ্যই সেগুলো মেনে চলবে। কারণ সেক্ষেত্রে তাদের মাথায় একটি বিষয় কাজ করবে যে আমাদের ঊর্ধ্বতন নিয়ম বহির্ভূত কোনো কাজ করেন না এবং সেগুলো তিনি পছন্দও করেন না। এই ক্ষেত্রে কি হবে? তার অধীনস্থ যে ব্যক্তিবর্গ, বিভাগ বা উপবিভাগ যাই রয়েছে কিনা সেখানে কাজের গতি সঞ্চারিত হবে এবং নিয়ম অনুযায়ী সমস্ত কাজ পরিচালিত হবে। এই জন্যই হেনরি ফেল বলেছেন
ঊর্ধ্বতন যদি নিয়মের মধ্যে থাকেন তাহলে প্রতিষ্ঠানের অন্যান্য ব্যক্তি বিভাগ উপবিভাগও নিয়মের মধ্যে থাকবেন। আর যদি তিনি নিয়ম বহির্ভূত কাজ করেন বা কাজে ফাঁকি দেন বা নিয়মের মধ্যে কোনো গাফলতি করেন তাহলে সেই ক্ষেত্রে প্রতিষ্ঠানের অন্যান্য ব্যক্তি বিভাগ ও উপবিভাগও কাজের মধ্যে নানা ধরনের গাফলতির দেখাবে। তাহলে নিয়মানুবর্তিতা প্রতিষ্ঠানের এক কথা আমরা বলতে পারি প্রতিষ্ঠানের যে যথাযথ নিয়ম রয়েছে সেই নিয়ম মেনে চলাকেই বলা হচ্ছে নিয়মানুবর্তিতা। আর নিয়ম মেনে চলার ক্ষেত্রে অবশ্যই একটা বিষয় লক্ষ্য করতে হবে যে এখানে ঊর্ধ্বতন বা অধস্তন যেই হোক না কেন সবাইকে একই নিয়ম মেনে চলতে হবে। এখানে যে ঊর্ধ্বতন তার জন্য নিয়মে ছাড় দেওয়া হচ্ছে, আর যিনি অধস্তন তাকে নিয়ম মেনে চলার জন্য অধিক প্রয়োগ করা হচ্ছে, চাপ প্রয়োগ করা হচ্ছে, এই বিষয়টা যাতে না থাকে। তাহলে নিয়মানুবর্তিতা সবার জন্যই প্রযোজ্য করতে হবে। এখানে কোনো স্বজনপ্রীতি করা যাবে না। এখানে প্রতিষ্ঠানের ঊর্ধ্বতনকে অধস্তনকে এই কথা বিবেচনায় না নিয়ে এসে সবাইকে একই ধাঁচে প্রতিষ্ঠানের নিয়ম মেনে চলতে হবে। তাহলে নিয়মানুবর্তিতার নীতি বাস্তবায়িত হবে এবং প্রতিষ্ঠানের যে লক্ষ্য বা উদ্দেশ্য সেটা অবশ্যই বাস্তবায়িত হবে। তাহলে আমরা 8 নম্বর শিখলাম নিয়মানুবর্তিতার নীতি। এবার আমরা 9-এ আসি। 9 নম্বর হচ্ছে শৃঙ্খলা। 9 নম্বর কি? শৃঙ্খলা। তাহলে শৃঙ্খলা বিষয়টা কি? শৃঙ্খলা আমরা কম বেশি অনেকেই জানি শৃঙ্খলাটা কি। তার ফলে এই ক্ষেত্রে ব্যবস্থাপনায় শৃঙ্খলা কথাটা কি সেই ক্ষেত্রে আমরা একটু দেখে নিই। যোগ্য ব্যক্তিকে যোগ্য স্থানে এবং সঠিক বস্তুকে সঠিক স্থানে স্থাপনের নীতিকেই ব্যবস্থাপনায় শৃঙ্খলার নীতি বলে। তাহলে আরেকবার শুনি শৃঙ্খলার নীতি। শৃঙ্খলার নীতিটা কি? যোগ্য ব্যক্তিকে যোগ্য স্থানে এবং সঠিক বস্তুকে সঠিক স্থানে রাখার যে নীতি তাকেই বলা হচ্ছে শৃঙ্খলা নীতি। তাহলে এটা আবার কেমন কথা যে যোগ্য ব্যক্তিকে যোগ্য স্থানে রাখা? হ্যাঁ, অবশ্যই প্রতিষ্ঠানের যিনি ঊর্ধ্বতন তিনিই ঠিক করে থাকবেন যে প্রতিষ্ঠানে কাকে কখন কোথায় এবং কিভাবে কোন কাজ করতে হবে, বা প্রতিষ্ঠানে কার কি দায় দায়িত্ব, কে কাকে নিয়ন্ত্রণ করবে, কে কাকে কাজের পরিবেশ সৃষ্টি করে দিবে, এই বিষয়গুলো অবশ্যই একজন ঊর্ধ্বতন করে থাকেন। তাহলে একজন ঊর্ধ্বতনকে সেক্ষেত্রে অবশ্যই বিবেচনা নিয়ে আসতে হবে যে এখানে যে কার কি দায়িত্ব এবং কার কি জবাবদিহিতা। তাহলে দায়িত্ব এবং জবাবদিহিতা সমান পর্যায়ে যদি থাকে এবং সঠিক স্থানে যদি থাকে তাহলে প্রতিষ্ঠানের শৃঙ্খলা অবশ্যই থাকবে। আবার দেখা গেল যে কোনো বস্তু মানে ধরা গেল প্রতিষ্ঠানে একটি কম্পিউটার, প্রতিষ্ঠানের একটি যানবাহন বা প্রতিষ্ঠানের মোবাইল, প্রতিষ্ঠানে একটি টেবিল বা চেয়ার, যাই হোক না কেন এই যে বিষয়গুলো এগুলো যেখানে রাখলে প্রতিষ্ঠানের জন্য সুশৃঙ্খল পরিবেশ বিরাজ করবে, এগুলো বিনষ্ট কম হবে বা সঠিক ব্যবহার করা যাবে, প্রয়োজনের সময়ে এগুলো সহজেই পাওয়া যাবে, সেখানে এগুলোকে স্থাপন করা, এটাও কিন্তু শৃঙ্খলার নীতি। এই জন্য বলা হচ্ছে প্রতিষ্ঠানে যোগ্য, যিনি যোগ্য তাকে সেই যে ব্যক্তি যেখানে কাজ করার জন্য উপযোগী তাকে সেখানে কাজ দেয়, বা যে যেখানে কাজের দক্ষতা রয়েছে সেখানে তাকে কাজের দায়িত্ব সম্পর্কে তাকে অবহিত করে সেখানে দায়িত্ব প্রদান করা। এবং এছাড়া বস্তুগত বলতে বোঝাচ্ছে টেবিল, চেয়ার, যানবাহন বা মোট কথা প্রতিষ্ঠানের মানবীয় যে সম্পদ সেটা ছাড়া অমানবীয় যে সম্পদগুলো রয়েছে সেগুলোর কথা। তাহলে সেগুলোকে সঠিক স্থাপন করার নীতিকেই বলা হচ্ছে শৃঙ্খলার নীতি। তাহলে দেখি যোগ্য ব্যক্তিকে যোগ্য স্থানে এবং সঠিক বস্তুকে সঠিক স্থানে স্থাপনের নীতিকে ব্যবস্থাপনায় শৃঙ্খলার নীতি বলে। এক্ষেত্রে শৃঙ্খলা বলতে উপায় উপকরণ আদির শৃঙ্খলাকে বোঝানো হয়। যোগ্য ব্যক্তিকে যোগ্য স্থানে বসানো না গেলে কখনোই তার নিকট থেকে কাঙ্ক্ষিত ফল লাভ সম্ভব হয় না। আমাদের অনেক প্রতিষ্ঠানে প্রায়শই লক্ষণীয় যে ব্যক্তির যোগ্যতা বা মেধার চাইতেও ব্যক্তিগত সম্পর্ক, রেফারেন্স, ব্যক্তিগত লাভালাভ ইত্যাদি গুরুত্ব দেওয়া হয়, ফলে মানবীয় শৃঙ্খলা বলতে সেখানে কিছুই থাকে না। তাহলে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় যে যোগ্য ব্যক্তিকে যোগ্য স্থানে না দিয়ে দেখা যাচ্ছে এখানে কার সাথে কার পরিচয়, কার সাথে কার সম্পর্ক ভালো বা কে কার আত্মীয়, এই যে বিষয়গুলো এই বিষয়গুলোকে এখানে বিবেচনায় নিয়ে আসা হয়।
আর এর ফলে কি হয়, প্রতিষ্ঠানের মধ্যে মনোমালিন্য সৃষ্টি হয়, কাজের জবাবদিহিতা থাকে না। কারণ জবাবদিহিতা যেখানে না থাকবে সেখানে স্বেচ্ছাচারিতা আসবে, বা সেখানে কি থাকবে, স্বৈরাচারী মনোভাব চলে আসবে, যে আমি কার কাছে জবাব দিব, আমি তো সর্বে সর্বা, বা আমি যে কাজ করছি কেউ আমাকে নিয়ন্ত্রণ করতে পারে না, আমি সবার উপরে অবস্থান করছি। তাহলে এই ক্ষেত্রে কি হয়ে যাবে, স্বৈরাচারী মনোভাব সৃষ্টি হয়ে যাবে, প্রতিষ্ঠানের কার্যপরিবেশ সম্পূর্ণভাবে বিনষ্ট হয়ে যাবে। আবার যদি দেখা যায় কাউকে দায়িত্ব দেওয়া হয়েছে, এখানে জবাবদিহিতা নেই, তাহলে জবাবদিহিতা যদি না থাকে বা প্রতিষ্ঠানের জবাবদিহিতা আছে, সেখানে সে প্রতিষ্ঠানে কাউকে নিয়ন্ত্রণ করতে পারছে না, তাহলে সেক্ষেত্রেও সমস্যার সৃষ্টি হবে। কারণ দায়িত্ব এবং কর্তৃত্ব, এই যে বিষয়টা, দায়িত্ব এবং কর্তৃত্ব দুটো সমান তালে অবস্থান করতে হবে। যদি কাউকে দায়িত্ব দেওয়া হয় যে তুমি এই কাজটি করবে, কিন্তু তাকে কর্তৃত্বের ক্ষমতা দেওয়া হলো না, আবার দেখা গেল কাউকে কর্তৃত্বের এবং দায়িত্ব উভয় দেওয়া হলো, কিন্তু দুইটার মধ্যে সামঞ্জস্যতা রয়েছে, কোনোটা কম কোনোটা বেশি, তাহলে সেই ক্ষেত্রেও বিশৃঙ্খলার সৃষ্টি হবে। তাহলে শৃঙ্খলা নীতি বলতে বোঝাচ্ছে কি, যে যোগ্য ব্যক্তিকে যোগ্য স্থানে দিতে হবে এবং যোগ্য বস্তুকে যোগ্য স্থানে স্থাপন করতে হবে, এবং সেক্ষেত্রে স্থানে স্থাপনের সাথে সাথে তাকে সেই ধরনের সুযোগ সুবিধাও প্রদান করতে হবে। আমাদের অনেক প্রতিষ্ঠান প্রায়শই লক্ষণীয় যে ব্যক্তির যোগ্যতা বা মেধা যাচাইয়ের থেকে ব্যক্তিগত সম্পর্ক, রেফারেন্স, ব্যক্তিগত লাভালাভ ইত্যাদিতে গুরুত্ব দেওয়া হয়। ফলে মানবীয় শৃঙ্খলা বলতে সেখানে কিছুই থাকে না। কারণ যেহেতু যে যার মতো কাজ করে আত্মীয়তার সম্পর্কের ভিত্তিতে, সেক্ষেত্রে কোনো একজনের সাথে আরেকজনের ব্যক্তিগত সম্পর্কটাও ভালো তৈরি হয় না। কার্যত অদক্ষতা অযোগ্যতাকেই সেখানে লালন করা হয়, কারণ অদক্ষতা এবং অযোগ্যতা আছে বিধেই তো এখানে রেফারেন্স বা একজনের সাথে আরেকজনের কি পারিবারিক সম্পর্ক বা কার কি আর্থিক সম্পর্ক, সেই বিষয়টা বিবেচনায় নিয়ে আসা হয় বিধাই সেখানে যোগ্যতার কোনো প্রাধান্যতা থাকে না, যা কখনোই প্রতিষ্ঠানের জন্য ভালো ফল দেয় না। অন্যদিকে যে প্রতিষ্ঠান যোগ্য লোক নিয়োগের ক্ষেত্রে আন্তরিক থাকে, সেখানে কখনোই অদক্ষতা, অনিয়ম ইত্যাদি অবস্থান করে না। কারণ এখানে যদি অন্যদিকে যদি চিন্তা করা হয় যে এই ব্যক্তিটি খুবই ভালো কাজ করে, তার অভিজ্ঞতা ভালো এবং সেই কাজের জন্য যোগ্য, তাহলে সেই ক্ষেত্রে সেখানে তাকে দায়িত্ব প্রদান করা হয়। আর এই দায়িত্ব প্রদানের ফলে কি হবে, প্রতিষ্ঠানের লাভ হবে, আর লাভের অর্থ থেকেই প্রতিষ্ঠানে যারা কর্মরত বাহিনী রয়েছে তাদের বেতন বা পারিশ্রমিক প্রদান করা হয়। আর এর ফলে কি হবে, প্রতিষ্ঠান আরো সামনের দিকে অগ্রসর হবে। বস্তুগত শৃঙ্খলার বিষয়টি এখানে গুরুত্বপূর্ণ। যে যন্ত্রটি যেখানে থাকা দরকার, যাকে যে ধরনের টেবিল চেয়ার দেওয়া দরকার, কারখানা বিন্যাস, অফিস বিন্যাস ইত্যাদি যেভাবে হওয়া প্রয়োজন তা সেভাবে করলেই তার দ্বারা উপযুক্ত ফল লাভ করা সম্ভব হয়। তাহলে দেখা যাচ্ছে যে এখানে কিছুক্ষণ আগে বললাম যে বস্তুগত চেয়ার, টেবিল বা যন্ত্রপাতি যে যেখানে যেটা দরকার, মানে মোট কথা এগুলোর বিন্যাসগুলো সঠিকভাবে যদি হয়, তাহলে সেখানে আর কোনো সমস্যার সৃষ্টি হয় না। তাহলে শৃঙ্খলাটা আমরা শিখলাম যে যোগ্য ব্যক্তিকে যোগ্য স্থানে এবং যোগ্য বস্তুকে যোগ্য স্থানে, মানে মোট কথা ব্যক্তি এবং বস্তু উভয়কেই তাদের যোগ্যতা অনুযায়ী বিন্যাস করার নীতিকে বলা হচ্ছে শৃঙ্খলার নীতি। এরপর আমরা আসি 10 নম্বর সর্বশেষ, পারিশ্রমিক। প্রতিষ্ঠানের প্রতিটা কর্মীর কাজের প্রকৃতি, মেধা, যোগ্যতা ইত্যাদি বিবেচনায় উপযুক্ত বেতন ও সুযোগ সুবিধা প্রদানের নীতিকে ব্যবস্থাপনায় পারিশ্রমিকের নীতি বলে। তাহলে আরেকবার দেখি, প্রতিষ্ঠানের প্রতিটা কর্মীর কাজের প্রকৃতি, মেধা, যোগ্যতা ইত্যাদি বিবেচনায় উপযুক্ত বেতন ও সুযোগ সুবিধা প্রদানের নীতিকে ব্যবস্থাপনায় পারিশ্রমিকের নীতি বলে। যে কোনো প্রতিষ্ঠানে কর্মরত জনশক্তি তার মেধা, যোগ্যতা ও কাজ অনুযায়ী উপযুক্ত পারিশ্রমিক প্রত্যাশা করে। মালিক পক্ষ তাদের বিনিয়োগকৃত মূলধনের বিপক্ষে উপযুক্ত মুনাফা পেতে চায়, তাই প্রতিষ্ঠানের ব্যবস্থাপকদের উভয় পক্ষের প্রত্যাশা পূরণে যত্নশীল হওয়া প্রয়োজন পড়ে। বর্তমান প্রতিযোগিতাপূর্ণ ব্যবসায় জগতে প্রতিষ্ঠানের জন্য যোগ্য ও দক্ষ জনবল ধরে রেখে দক্ষতার সাথে কার্যক্রম পরিচালনায় এই নীতির যথাযথ অনুসরণের কোনো বিকল্প নেই। তাহলে পারিশ্রমিকের নীতি বলতে আমরা বুঝলাম কি, যে
কোনো ব্যক্তি বা কোনো কর্মকর্তা যাই বলি না কেন, যাকে যেই পরিমাণে পারিশ্রমিক প্রদানের করা দরকার সেই পরিমাণ পারিশ্রমিক প্রদান করাকেই বলা হচ্ছে পারিশ্রমিকের নীতি। মোট কথা, যোগ্য ব্যক্তিকে যার যে যোগ্যতা সেই যোগ্যতার ভিত্তিতে পারিশ্রমিক প্রদান করাই হচ্ছে পারিশ্রমিকের নীতি। পরিশ্রম একজন বেশি করলো বা যার যে যোগ্যতা রয়েছে সে অনুযায়ী তাকে পারিশ্রমিক প্রদান করা হলো না। আবার অন্যদিকে দেখা গেল যে আত্মীয়তার সম্পর্ক বা রেফারেন্স, এটার ভিত্তিতে একজন অযোগ্য বা অদক্ষ ব্যক্তিকে অতিরিক্ত পারিশ্রমিক প্রদান করা হচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে প্রতিষ্ঠানের ভিতরে ব্যক্তিগত সম্পর্ক বিনষ্ট হয়ে যাবে এবং প্রতিষ্ঠানের যে মূল লক্ষ্য বা উদ্দেশ্য রয়েছে সেটা ব্যাহত হবে। কারণ প্রতিষ্ঠান কিন্তু যে মুনাফা অর্জন করবে সেই মুনাফার অর্থ দিয়েই প্রতিষ্ঠানে কর্মরত কর্মী বাহিনীর মুনাফা অর্থ থেকেই কর্মরত কর্মী বাহিনীর বেতন বা পারিশ্রমিক প্রদান করবে। তাহলে সেই ক্ষেত্রে যদি অদক্ষ ব্যক্তি অযোগ্য ব্যক্তি এখানে নিয়ে আসা হয় তাহলে প্রতিষ্ঠানের মুনাফা অর্জিত হবে না। আর মুনাফা অর্জিত না হলে সেখানে প্রতিষ্ঠানের মধ্যে নানা যে সমস্যা সেই সমস্যাগুলো দেখা দিবে এবং প্রতিষ্ঠান ধ্বংসের দিকে অগ্রসর হবে। এক পর্যায়ে প্রতিষ্ঠান ধ্বংস হয়ে যাবে এবং কর্মরত কর্মী বাহিনীরাও একেবারেই বেকার হয়ে পড়বে। তাহলে কি করা দরকার? পারিশ্রমিক যাকে যে পরিমাণে তার যোগ্যতা অনুযায়ী বা তার অভিজ্ঞতা অনুযায়ী বা তার শ্রম অনুযায়ী অর্থ প্রদান করা দরকার সেই পরিমাণ অর্থ প্রদান করাকে বলা হচ্ছে পারিশ্রমিকের নীতি। তাহলে এই পারিশ্রমিকের নীতিটা অবশ্যই যথাযথ হওয়া প্রয়োজন, তা না হলে দেখা যাবে প্রতিষ্ঠানের মুনাফা বিনষ্ট হয়ে যাবে এবং প্রতিষ্ঠানের যে লক্ষ্য বা উদ্দেশ্য সেটার মধ্যে নানা ধরনের সমস্যার সৃষ্টি হবে। এই যে যেখানে বলা হচ্ছে মালিক পক্ষ তাদের বিনিয়োগকৃত মূলধনের বিপক্ষে উপযুক্ত মুনাফা পেতে চায়, তাই প্রতিষ্ঠানের ব্যবস্থাপকদের উভয় পক্ষের প্রত্যাশা পূরণে যত্নশীল হওয়া প্রয়োজন। তাহলে এক্ষেত্রে কি করতে হবে? যিনি পারিশ্রমিক অধিক পরিমাণে প্রত্যাশা করেন তাকে অবশ্যই সে প্রাতিষ্ঠানিক এবং তার অভিজ্ঞতা বা যে বিষয়গুলো রয়েছে সবগুলোর আলোকেই উপযুক্ত শ্রম দিতে হবে। আর উপযুক্ত শ্রম দিলেই সে প্রতিষ্ঠান থেকে অধিক পরিমাণে পারিশ্রমিক প্রত্যাশা করতে পারে। তো আশা করি শিক্ষার্থীবৃন্দ তোমরা আজকের ক্লাসটি মনোযোগ সহকারে বুঝতে পেরেছো। সবাই ভালো থাকো, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে।